ওকে, এটা একটা নিউ টপ, এখান থেকে দেখছি। আচ্ছা, এটা একটু পড়ি আমি, পড়লে আমার সুবিধা হবে, তোমাদেরও হয়তো সুবিধা হবে, তাহলে একটু স্লোলি আমরা প্রসিড করতে পারবো। Infinite dimensional vector space. We have shown that a linear operator, a linear Hermitian operator আমাদের চিন্তায় আছে সবসময়। In a finite n-dimensional vector space has n eigenvalues, some of which may be repeated. If the operator is Hermitian, এখানে বারবার বলে নিচ্ছি যে এইচটা বড় হাতে তোমরা কারেকশন করে নেবে। If the operator is Hermitian, then the eigenvalues are real, and the eigenvectors belonging to different eigenvalues কোথায় গেল? And the eigenvectors কোথায়? And the eigenvectors belonging to different eigenvalues are orthogonal and hence linearly independent. Okay, orthogonal how many automatically linearly independent. Okay, further, if an eigenvalue lambda of a Hermitian operator is G-fold degenerate, then there are G linearly independent eigenvectors corresponding to lambda. এটা নিশ্চিত আমি পাবোই পাবো। এখন হার্মিশন অপারেটর না হয়ে অন্য ধরনের অপারেটরের একটা যদি জি ফোল্ড ডিজেনারেট আইগেন ভ্যালু ল্যামডা থাকতো, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমি গ্যারান্টিড না ওই ল্যামডা নিয়ে আমি জি সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো। কিন্তু এটা আমরা জাস্ট মেনশন করেছি যে হার্মিশন অপারেটর হলে হার্মিশন অপারেটরের একটা আইগেন ভ্যালু ল্যামডা ধরো জি ফোল্ড ডিজেনারেট, তাহলে আমি নিশ্চিত যে ওই আইগেন ভ্যালু নিয়ে আমি জি সংখ্যক linearly independent vector পাবোই পাবো। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেন আবার পড়ি, further, if an eigenvalue lambda of a Hermitian operator is G-fold degenerate, then there are G linearly independent eigenvectors corresponding to lambda. These degenerate eigenvectors are not necessarily orthogonal. তারা orthogonal হবে এমন কোনো কথা নেই, কিন্তু linearly independent, even if they are linearly independent. However, তা সত্ত্বেও we can orthonormalize the degenerate eigenvectors using the Schmidt orthonormalization procedure. তোমাকে যদি আমি জি সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দেই, এই জি সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের বিশেষভাবে লিনিয়ার কম্বিনেশন করে তুমি আরো জি সংখ্যক অর্থনর্মাল ভেক্টর পেতে পারো। এখন এখানে সুবিধা হলো এই অর্থনর্মাল ভেক্টরগুলোও কিন্তু ওই আমার অপারেটরের আইগেন ভেক্টর থেকে যাচ্ছে with the same eigenvalue lambda. Okay, so instead of G linearly independent eigenvectors of the same eigenvalue lambda, I can obtain G সংখ্যক linearly independent linear orthonormal eigenvectors with the same eigenvalue lambda. Orthonormal হলে automatically linearly independent, কিন্তু উল্টাটা সত্যি না, linearly independent হওয়া আর orthonormal হওয়া এক নয়। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি যে thus in a finite n-dimensional vector space, the eigenvector of any Hermitian operator form a set of orthonormal basis vectors. Finite dimension হলে যে কোনো Hermitian operator নেই না কেন, ওই যে কোনো Hermitian অপারেটরের n সংখ্যক আইগেন ভ্যালু থাকবে, তার মধ্যে কিছু কিছু আইগেন ভ্যালু ডিজেনারেট হতে পারে, হলে হোক, কিন্তু n সংখ্যক আইগেন ভেক্টর যদি থাকে, আইগেন ভ্যালু যদি থাকে, তাহলে n সংখ্যক আইগেন ভেক্টরও থাকবে এবং এগুলো অর্থনর্মাল হবে, অথবা অ্যাটলিস্ট করে নেওয়া যাবে। এই অর্থনর্মাল আইগেন ভেক্টর গুলোকে আমি বেসিস হিসেবে ব্যবহার করতে পারবো ফাইনাইট ডাইমেনশনালে। আর ইনফিনিট ডাইমেনশনে কিন্তু সবসময় প্রবলেম, খেয়াল রাখো, ইনফিনিট যোগ ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি ইজ এ ভেরি উইয়ার্ড নাম্বার।
in an infinite dimensional vector space টা যদি finite dimensional না হয়ে infinite dimensional হয়, the number of eigenvalues and eigenvectors of a Hermitian operator are also infinitely many. একটা যদি infinite dimensionে যে কোনো অপারেটরের অথবা হার্মিশন অপারেটরের অথবা যে কোনো অপারেটরের আইগেনভ্যালুর সংখ্যা ইনফিনিটি। However, it is possible that the eigenvectors of some Hermitian operators do not form a complete set in an infinite dimensional vector space. এটা আমি জাস্ট বলছি আর কি, এগুলো সব প্রমাণ করি নাই, আমি উদাহরণও দেই নাই। একটা ভালো হতো যদি উদাহরণ দিতে পারতাম, দেওয়া আছে বইতে, কিন্তু ওগুলো করলে আমাদের একটা ম্যাথমেটিক্সের কোর্স হয়ে যাবে। ইনফিনিট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে যদি আমি একটা হার্মিশন অপারেটর নেই, অবশ্য হার্মিশন অপারেটরের ইনফিনিট সংখ্যক আইগেন ভ্যালু থাকবে এবং সেই হার্মিশন অপারেটরের করসপন্ডিং আইগেন ভেক্টর যাদের সংখ্যা ইনফিনিটি, সেই ইনফিনিট সংখ্যক আইগেন ভেক্টর ইনফিনিটি হয়েছে ঠিক আছে, কিন্তু ইনফিনিট হলেই যে ওই আইগেন ভেক্টরগুলো বেসিস হবে অথবা ওই আইগেন ভেক্টর দিয়ে পুরো ভেক্টর স্পেসটাকে স্প্যান করা যাবে, অথবা অন্য ভাষায় বলতে গেলে ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে এই আইগেন ভেক্টরের সাপেক্ষে প্রকাশ করা যাবে, সেটা নাও হতে পারে, সেটা দেখে নিতে হবে আর কি। যেমন ধরো আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, সেখানে আমরা বেসিস ভেক্টর কি নেই, বেসিস কি নেই, একটা নেই 1 কনস্ট্যান্ট, তারপরে কস গুলো নেই, রাইট, cos x cos 2x, তারপর সাইন গুলো নেই, sin x sin 2x ইত্যাদি। কস গুলোর সংখ্যা কিন্তু ইনফিনিটি, সাইনের সংখ্যাও ইনফিনিটি। আমি যদি শুধু কস গুলো নিতাম, কস গুলো নিয়ে বলতাম যে আমার তো ইনফিনিট সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আমি নিয়েছি, কস ফাংশন, আর আমার ভেক্টর ডাইমেনশনও ভেক্টর স্পেসের ডাইমেনশন ইনফিনিটি, তাহলে কস ফাংশন দিয়েই আমি যে কোনো পিরিয়ডিক ফাংশনের এক্সপেনশন করে ফেলতে পারবো। এটা ঠিক নয়। ইনফিনিট হলেই যে এই পুরো ইনফিনিট সংখ্যক ভেক্টর দিয়ে পুরো হিলবার্ট স্পেসটাকে স্প্যান করতে পারবে, সেটা সত্যি না হতে পারে। ইনফিনিটি দেখলেই যে ওটা বেসিস হবে তা নয়। ওই কসের সঙ্গে তো ইনফিনিট সংখ্যক সাইনও ছিল, ইনফিনিট যোগ ইনফিনিট ইনফিনিট সংখ্যক সাইন তুলে নিল তো ইনফিনিট সংখ্যক কস থেকে যায়। ইনফিনিট দেখেই যদি বলো যেহেতু আমার ইনফিনিট সংখ্যক ভেক্টর আছে এগুলো বেসিস ভেক্টর, তাহলে হবে না, আমাকে কসের সঙ্গে সাইনও আনতে হবে। সুতরাং ইনফিনিট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলে ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। ওগুলোর ঝামেলার কোনো ঝামেলা আমি মোটেই গেলাম না। এটা বড় বড় বইতে, লিনিয়ার অলজেব্রার কঠিন বইতে, গ্র্যাজুয়েট টেক্সটে এগুলো প্রমাণ করা থাকে। ওকে, ইনফিনিট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলেই ঝামেলা। আনফরচুনেটলি কোয়ান্টাম মেকানিক্সে বেশিরভাগ হিলবার্ট স্পেসেই ইনফিনিট ডাইমেনশনাল। In an infinite dimensional vector space, the number of eigenvalues and eigenvectors of a Hermitian operator are infinitely many. However, it is possible that the eigenvectors of some Hermitian operators do not form a complete basis set in an infinite dimensional vector space. তাহলে অন্য ধরনের হার্মিশিয়ান অপারেটর লাগবে। তাহলে কেমন ধরনের হার্মিশিয়ান অপারেটরস? তার আগে বলে নিই, হার্মিশিয়ান অপারেটরস আর অফ ভাইটাল ইম্পর্টেন্স in quantum mechanics. Because to every observable, like position, linear momentum, angular momentum, spin, energy, etc., we associate a corresponding Hermitian operator. আমরা পরে দেখব যখন আমরা postulate গুলো আলোচনা করব যে for every measurable quantity, for every observable, যেগুলো আমরা অবজার্ভ করি, মেজার করি, সেগুলোকে বলে observable। এবং কোয়ান্টাম মেকানিক্যালের থিওরিতে প্রত্যেকটা অবজারভেবল ইজ রিপ্রেজেন্টেড বাই হার্মিশিয়ান অপারেটর। প্রত্যেকটা অবজারভেবলের করসপন্ডিং একটা হার্মিশিয়ান অপারেটর আছে। তারপর অনেক কেচ্ছা আছে, সেই কেচ্ছাগুলোই তো কোয়ান্টাম মেকানিক্সের গল্প। আচ্ছা, অফকোর্স দেয়ার আর হার্মিশিয়ান অপারেটরস উইচ আর নট অ্যাসোসিয়েটেড উইথ এনি অবজারভেবল। এমনও হার্মিশিয়ান অপারেটর আছে যেগুলোর সঙ্গে কোনো অবজারভেবলকে কানেকশন করি নাই, এরকম থাকতে পারে। এখন কোয়ান্টাম মেকানিক্স আমরা দেখাতে পারবো যে
এটা একটা অথবা লিনিয়ার অ্যালজেব্রার অ্যাডভান্স বইতে এগুলো দেখানো আছে যে the eigenvectors of a Hermitian operator representing a physical observable form a complete set even in an infinite dimensional Hilbert space. Infinite dimensional Hilbert space এমন যদি একটা Hermitian operator তুমি নাও যে Hermitian operator corresponds to an observable, সেই Hermitian operator যে infinite সংখ্যক eigenvector থাকবে, সেই infinite সংখ্যক eigenvector will span the Hilbert space, will form a basis of the Hilbert space. এটা mathematical theory of quantum mechanics জন ফন নয়ম্যান উনি প্রথমে বোধহয় প্রমাণ করেছিলেন এই সমস্ত কিছু। Okay, the eigenvectors of a Hermitian operator not associated with any observable may not form a complete basis set in an infinite dimensional space. যদিও ওই দ্বিতীয় Hermitian operator eigenvector সংখ্যা infinity, even then they might not form a basis. Okay, এটা mathematics এর কিছু statement বলা হলো, কিন্তু no proof at all. Okay, এখন আমরা কিছু ম্যাথমেটিক্স করি completeness condition for the eigenvectors of a Hermitian operator. ধরো infinite dimensional vector space, সেই ভেক্টর স্পেসে আমার বেসিস ভেক্টরের সংখ্যা ইনফিনিটি, এবং আমি একটু আগেই বললাম যে if I take a Hermitian operator which represents some observable, সেই Hermitian operator-এর যে ইনফিনিট সংখ্যক eigenvector থাকবে in the infinite dimensional Hilbert space, সেই ইনফিনিট সংখ্যক eigenvector would form a basis of that vector space. তার মানে সেই ইনফিনিট সংখ্যক eigenvector would form a complete set. এটা একই কথা অন্যভাবে বলা হলো, ওই যে ইনফিনিট সংখ্যক eigenvector গুলো আছে, they form a complete set, they form a basis, এগুলো সব একই কথা। তাহলে completeness condition আমি কিভাবে প্রকাশ করব অঙ্কে mathematically? How will I express the completeness, the condition that the set of eigenvectors are complete? এটা কিভাবে প্রকাশ করব সেটা এখানে দেখছি আর কি। Let us assume that the eigenvalue spectrum of a Hermitian operator A form a discrete set. এটা বলে নিলাম আমার নোটেশনের সুবিধার জন্য। আর eigenvalue spectrum of a Hermitian operator A, স্পেকট্রাম বলতে কি মিন করি? যতগুলো eigenvalues আছে ওই অপারেটরের এ, সবগুলো eigenvalueর একটা কালেকশন করলাম, সেট বানালাম। এই সেটটাকে বলা হয় স্পেকট্রাম। কার স্পেকট্রাম? eigenvalue spectrum. The spread of eigenvalues, the totality of all the eigenvalues, ওটাকে বলা হয় স্পেকট্রাম, eigenvalue spectrum of the operator A. এবং আমি ধরে নিচ্ছি যে eigenvalue spectrum is discrete. অপারেটর এ এর eigenvalue আমি প্রকাশ করলাম এই সিম্বল দ্বারা, ছোট হাতের AI, ডিসক্রিট বলে একটা ইন্টিজার ইন্ডেক্স দিয়ে ওই ডিসক্রিট eigenvalue গুলোকে ডিস্টিংশন করা গেল। I এর মান 1, 2, 3 up to infinity. These set of numbers AI, they are the eigenvalues of the operator A. এই সেটটাকেই বলে, এই যে নাম্বারগুলো দিয়ে, এই eigenvalue দিয়ে যে সেটটাকে পাবো, এই সেটটাকেই বলে eigenvalue spectrum of the operator A. আর আমি এখানে কাউন্টিং শুরু করেছি 1 থেকে, কোন ক্ষেত্রে আমি কাউন্টিং 0 থেকে শুরু করতে পারি, সেটা দেখে নিতে হবে। তোমার কাউন্টিং করছো, কাউন্টিং শুরু করেছো 1, 2, 3 না 0, 1, 2, 3 এরকম যাচ্ছে। আমার এখানে নোটেশনে 1, 2, 3, আমি ইচ্ছে করলে 0, 1, 2, 3 দিতে পারতাম। তুমি কাউন্টিং কোথা থেকে শুরু করবে সেটা তোমার ব্যাপার, রাইট? ফার্স্ট কাউন্টটা তোমার 0 হবে না 1 হবে সেটা তোমার ব্যাপার। সাধারণত অনেক বইতে অনেকে আবার ফার্স্ট কাউন্টার 0 থেকে শুরু করে, তাতে কিছু কিছু সুবিধা হয়। তখন তোমাদের সবসময় কনটেক্সট থেকে দেখে নিতে হবে কাউন্টিং শুরু হয়েছে কত থেকে। আমার এখানে কাউন্টিং শুরু হয়েছে 1 থেকে। ওকে, সো দিস ইজ দ্য ডিসক্রিট eigenvalue spectrum of the operator A. Assume for the time being that the eigenvalues are non-degenerate, so that there is only one linearly independent eigenvector ket AI corresponding to each eigenvalue AI. ওই eigenvalue দিয়েই আমি corresponding eigenvectorকে লেবেল করতে পারবো, তাতে আমার সুবিধা হবে। এই লেবেলিং দেখে আমি বলতে পারবো যে this ket
is an eigenvector of the operator A having the eigenvalue AI. Okay, তাহলে এটা যদি নন ডিজেনারেট হয় শুধু একটা AI দিলেই আমার যথেষ্ট। আমি জানি একটাই আইগেনকেট আছে। 10টা আইগেনকেট থাকলে এখানে ওই 10টার মধ্যে ডিস্টিংশন করার জন্য আরেকটা দ্বিতীয় একটা ইন্ডেক্স দিতে হতো। AI1, AI2, AI3 এভাবে দিতে হতো। ওকে, এখন দি আইগেনভেক্টরস, এই যে আইগেনভেক্টরস গুলো আছে AI, প্রতিটা আইগেনভ্যালুর জন্য একটা করে আইগেনভেক্টর আছে ফর I equal to 1, 2, 3 up to infinity। এগুলো দিয়ে যদি একটা সেট গঠন করি, right, they form a complete orthonormal set of basis vectors. They form a basis vector, they form a basis vector, or they form a complete set। আর তারা অর্থনর্মাল বটে কারণ এটা হার্মিশন অপারেটর, এটা একই কথা। they form a basis set, they are a complete set, একই কথা, এবং তারা অর্থনর্মাল। অবশ্যই অর্থনর্মাল করলে আমার অঙ্কের সুবিধা হয়। Therefore, তারা যদি একটা বেসিস সেট ফর্ম করে এবং তারা অর্থনর্মাল বটে, therefore an arbitrary vector ket psi of the vector space of the Hilbert space can be expanded as a linear combination of the vectors in the basis set। এই ket AI দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টর ket psi কে প্রকাশ করা যাবে। প্রকাশ করেছি ket psi equal to sum over I from 1 to infinity একটা কনস্ট্যান্ট গুণ AI। এই কনস্ট্যান্ট গুলো হচ্ছে এক্সপ্যানশন কোএফিসিয়েন্টস। এই কনস্ট্যান্ট CI কে বলতে পারো যে কম্পোনেন্ট অফ psi along AI। এভাবে সবগুলো কম্পোনেন্ট যোগ দিয়ে, রাইট, আর CI টাইমস ket I কে বলা হবে কম্পোনেন্ট ভেক্টর অফ psi along in the direction of ket AI। সবগুলো কম্পোনেন্ট ভেক্টরকে যোগ দিলে পুরো ভেক্টরটা ফেরত পাবো। এইভাবে যদি লেখা যায় যে কোনো ভেক্টর ket psi কে ওই ket AI এর সাপেক্ষে প্রকাশ করা যাবে বাই অ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ C, তাহলে আমি বলবো যে this set of vectors AI, they form a basis or they form a complete set। CI টা কি হবে? CI বলেছি component of psi along AI, this is nothing but a scalar product of ket psi with ket AI। psi ডান পাশে, AI বাম পাশে, এই কম্পোনেন্ট গুলোকে এইভাবে প্রকাশ করব, ket psi bra AI, AI গুণ bra AI গুণ ket psi। এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ket psi along ket AI। এটা আসলে স্কেলার প্রোডাক্ট বিটুইন ket AI and ket psi। ket AI এবং এটা অর্ডারের উপর ডিপেন্ড করে, ket psi ডানে ket AI বাঁয়ে। তো বাঁ দিকে যে কেট আছে সেটাকে ব্রা AI দিয়ে রিপ্লেস করে সেই ব্রা AI অপারেটিং অন ket psi gives me a number। একই কথা, একই উত্তর। সেই জন্য scalar product between ket AI and ket psi is nothing but the operation of bra AI on ket psi। এভাবে আমরা লিখি, এটাই ডিরাক্ট নোটেশন। Therefore we can write এই CI এর পরিবর্তে যেটা বসাও, বসিয়ে দিলাম, আর তারপরে এখন তো এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি এটা ডানে নিয়ে বসাও তাহলে ket psi টা সর্বডানে বসে গেল। আর ket psi এর বাঁয়ে কি আছে? বাঁয়ে আছে sum over I ket AI bra AI, আর বাঁ দিকে psi। তাহলে এখানে ডান দিকে ket psi এর বাঁ পাশে যে পুরো জিনিসটা আছে, আমি একটু অ্যানোটেশন করে দেখাই। এই জিনিসটা যেটা আছে ডান দিকে ket psi এর বাঁ পাশে যে পুরো জিনিসটা আছে, যেটা আমি সার্কেল করে দেখাচ্ছি, এই জিনিসটা, এটা একটা অপারেটর। দিস অপারেটর অ্যাক্টিং অন ket psi gives me ket psi। ওইভাবে আমি দেখতে পারি। তাহলে ওই অপারেটরটা মাস্ট বি ইউনিটি। ওই যে sum over I ket AI bra AI equal to unity, এটাকেই বলে কমপ্লিটনেস কন্ডিশন ফর দ্য সেট ket। এগুলো আমি আগে আলোচনা করেছি, আবার দ্বিতীয়বার আলোচনা করছি, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আলোচনা করে নিচ্ছি। সো অপারেটর ইউনিটি ইজ sum over I ket AI bra AI। এটাকে আমি এভাবে লিখতে পারি sum over I, এই যে ket AI bra AI is the projection operator in the direction AI ket AI। ওকে, প্রজেকশন অপারেটরটি কি? এইটা। তাহলে এটা হচ্ছে sum of all projection operators in all directions I is equal to identity। এটাই হচ্ছে completeness condition। This is the mathematical expression of the fact that the set of vectors ket AI, they form a complete set, or of the fact that any vector psi in the Hilbert space can be written
as a linear combination of the ket AIs. Okay, এটা করে নিতে পারবো, এটাই হচ্ছে completeness condition. আর তার তো orthogonality condition তো আমার জানা আছে, ket AI bra AJ equal to delta IJ, ওটা তো ইজি। এখন আমি পরের ইয়েতে যাই, পরের পাতায় যাই। তাহলে ইউজিং দ্য বেসিস, এখানে তোমরা কারেকশন করবে, ইউজিং দ্য বেসিস ket AJ, AJ AI, ket AI, আমি তো ket A ব্যবহার করছি, ইউ না। ইউজিং দ্য বেসিস ket AI দেখে আমি বুঝতে পারবো যে দিস আর দি আইগেন কেটস অফ দি অপারেটর বড় হাতের এ, এখানে কারেকশন হবে, ইউ না বলে এ লিখে ফেলবে। ইউজিং দ্য বেসিস AI, এনি অপারেটর এ, AI একটা অপারেটর, অন্য যে কোনো অপারেটর এ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, অন্য যে কোনো অপারেটর নেই, এই ওটা এও হতে পারে, একটা আরবিট্রারি অপারেটর ও যদি নেই, ওকে আমি এভাবে প্রকাশ করতে পারি, এটা তো আইডেন্টিটি, ও বাম পাশে আইডেন্টিটি, ডান পাশে আইডেন্টিটি, আইডেন্টিটি টাইমস ও ইজ ও, ও টাইমস আইডেন্টিটি ইজ আবার ও, তাহলে এটা একটা রাইট, দিস ইজ আইডেন্টিক্যালি কারেক্ট এই পর্যন্ত। এখন এই আইডেন্টিটি অপারেটরকে রিপ্লেস করবো বাই সাম ওভার আই ket AI bra AI, আর এই আইডেন্টিটি অপারেটরকে রিপ্লেস করবো সাম ওভার জে ket AJ bra AJ। তাহলে কি হলো, আমি পেলাম ket AI bra AJ, আর মাঝখানে থাকলে একটা সংখ্যা, সেই সংখ্যাটা কি? এই গোলটা দেখা যাচ্ছে কেন, এক মিনিট, আচ্ছা মাঝখানে থাকলো, দেখো এখানে মাঝখানে থাকলো এই সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটা হচ্ছে bra AI o AJ, that means it's a scalar product, it's the matrix element, IJ matrix element of the operator O in the basis ket AI, এটা একটা কমপ্লেক্স সংখ্যা, ওকে কমপ্লেক্স সংখ্যা। তাহলে এটাকে বলা হলো OIJ, আর তাহলে এটা সাম ওভার IJ ket AI, একটা সংখ্যা OIJ, অবশ্য সংখ্যা OIJ আমি যে কোনো জায়গায় লিখতে পারতাম, মাঝখানে লিখলে সুন্দর হয় আর কি, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো হয়। ওকে, ket AI, মাঝখানে সংখ্যা ও OIJ, আর বাঁদিকে bra AJ, এটা একটা অপারেটর, অপারেটর ওকে আমি এভাবে লিখতে পারি, in terms of the matrix element OIJ is a set of vectors, right, infinite by infinite set of numbers, they form a square matrix, এগুলো বলে matrix element, OIJ is the matrix element of O in the basis ket AI, in terms of the matrix element of O পুরো অপারেটরকে এইভাবে লেখা যাবে। ওকে, এখানে আমি তাই বলেছি when এখানে যায় না কেন, মুভি করে স্টাক হয়ে যায়, where OIJ is nothing but eta are the matrix elements of the operator O in the basis ket AI, UI না AI, since the basis, যে বেসিসটা ব্যবহার করছি ket AI মানে is a set AI, I from 1 2 3 up to infinity, ওইটা দেখানো হয়নি, বারবার দেখায় না, লোকে বুঝে যায়, আই দেখলে বোঝা যায় যে আই মাস্ট বি সেট করেছি, যেহেতু এটা হচ্ছে সেট নোটেশন, আই মাস্ট বি রেঞ্জিং ফ্রম 1 to infinity. Since the basis is the eigenbasis of the operator A, the matrix element of A in the same basis will be diagonal. আমি যদি এই একই বেসিস ব্যবহার করে অপারেটর A কে প্রকাশ করতে, অপারেটর A এর matrix element ক্যালকুলেট করতাম, তাহলে অবশ্যই matrix element would be diagonal, right? কারণ এগুলো তো হচ্ছে eigenbasis of the operator A, তাহলে A acting on ket AJ gives me AJ times ket AJ, তারপরে AJ bra AI delta IJ, তাহলে এখানে লেখা গেল AJ delta IJ, যেহেতু delta IJ আছে AJ লিখবে কি AI লিখবে একই কথা।
এটা তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো। যে কোনো অপারেটর তার নিজস্ব আইগেন বেসিসে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ওই ক্ষেত্রে এ কে এইভাবে লেখা যাবে, ওই যে আমি কি করেছি, ওই যে ডেল্টা আই জে, তো এ আই জে হবে, এখানে যদি এ হতো এ আই জে হবে এ আই ডেল্টা আই জে। ওই ক্রনিকের ডেল্টা আই জের সাহায্যে জের উপরে সাম করে যাও, জের উপরে সাম করলে ওই ক্রনিকের ডেল্টা যেহেতু আছে এখানে, যেহেতু ক্রনিকার ডেল্টা আছে, ক্রনিকার ডেল্টার সাহায্যে জের উপরে সাম করে ফেলতে পারবো ডেল্টা আই জে। জের উপরে সাম করলে কি হবে, জের উপরে সাম করলে আমার দেখতে হবে যেখানে যেখানে জে আছে সেগুলো জের পরিবর্তে আই বসে যাবে, আর সাম ওভার আই তো থেকেই যাবে। তাহলে আমি অপারেটর এ কে এইভাবে লিখতে পারি, অপারেটর এ কে তার নিজস্ব আইগেন বেসিসে এভাবে লিখতে পারি এ আই আইগেন ভ্যালু কেটে আই ব্রা এ আই, তার মানে সাম ওভার আই এ আই পি আই। এ আইটা হচ্ছে আইগেন ভ্যালু আর পি আইটা হচ্ছে কেটে আই ব্রা এ আই। এই অপারেটরকে বলে পি আই, প্রজেকশন অপারেটর ইন দ্য ডিরেকশন অফ কেটা। আচ্ছা, এটাকে বলে ডায়াগোনাল। অপারেটর এ ইজ ডায়াগোনাল, বলি অপারেটর এ ইজ ডায়াগোনাল ইন দি আইগেন বেসিস অফ এ। এর আইগেন বেসিসে অন্য অপারেটর বি কে ডায়াগোনাল হতে পারে? যদি এমন হয় তো হতে পারে। আমি পরবর্তীতে দেখাবো যে ইন জেনারেল অন্য অপারেটর যদি নেই, একটা অন্য যে কোনো অপারেটর যদি নেই, ধরো ও নিলাম, ইন জেনারেল অপারেটর ও এই ডায়াগোনাল ফর্মে হবে না, অপারেটর ও তো ওখানে ওইভাবে লিখতে হবে, এই ডাবল সাম দিয়ে লিখতে হবে, ও আই জে মে নট বি ডায়াগোনাল। কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কিছু অপারেটর বি থাকবে আদার দেন এ, সেগুলো ডায়াগোনাল হবে ইন দ্য বেসিস অফ এ, আইগেন বেসিস অফ এ। এর আইগেন ট্রেটস গুলোকে বেসিস ধরলে তো এ অবশ্যই ডায়াগোনাল। অন্য কি কোনো অপারেটর বি পাওয়া যাবে যেটা এর আইগেন বেসিসেও ডায়াগোনাল? আমরা দেখাবো যে পরবর্তীতে যদি এমন একটা অপারেটর বি পাই যে অপারেটরটা এর সঙ্গে কমিউট করে, তাহলে এই বিশেষ ক্ষেত্রে এ এবং বি এর সাইমultaneous আইগেন ভেক্টর আছে। আমি এমন ভাবে আইগেন ভেক্টর গুলোকে প্রকাশ করতে পারবো, এআই এর এই আইগেন ভেক্টর গুলোকে এমন ভাবে প্রকাশ করা সম্ভব হবে যে প্রতিটা এআই which would be an eigenvalue of eigenvector of A would also be an eigenvector of B. So these vectors, আমার নোটেশন দেখে বোঝা যাচ্ছে, শুধু বুঝতে পারছি যে they are eigenvectors of A, কিন্তু এমন হতে পারে these vectors could also be eigenvectors of another operator B যদি B এর সঙ্গে কমিট করে। ওকে, এক মিনিট, একটা হ্যালো, ও ইয়া ফ্রোজা, একটু আপনি 1 ঘন্টা পরে ফোন দেন আমাকে, আমি একটু অন্য জায়গায় আছি তো শুধু কথা বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এটা আমরা পরবর্তীতে দেখাবো যে এর যে আইগেন ভেক্টরস গুলো আছে, এখানে যেটা কেট এআই লিখেছি আর ওটার করসপন্ডিং ডুয়াল স্পেস আছে ব্রা এআই, এই কেট এআই গুলো আরেকটা অপারেটর বি এর আইগেন ভেক্টর হতে পারে উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু বি আই। ধরো সেটা হবে কখন, যখন বি এবং এ কমিউট করে। এটাও বড়, এটাও প্রমাণ করা বেশ কঠিন আছে, সেটা আমরা প্রমাণ করব। ওকে, আমাদের লেকচার এইটাই এই প্রমাণটা আমরা দেখাবো। এটা পরের কথা একটু আগে বলে নিলাম। ওকে, তার মানে শুধুমাত্র এর আইগেন বেসিস ব্যবহার করলে শুধুমাত্র এ কেই ডায়াগোনাল ফর্মে লেখা যাবে তা না, অন্য অপারেটর থাকতে পারে যেগুলোকে ডায়াগোনাল ফর্মে লেখা যাবে, সেই অন্য অপারেটর গুলো এর সঙ্গে কমিট করতে হবে। এখন উইল জেনারেলাইজ দ্য নোটেশন টু ইনক্লুড ডিজেনারেসি। ডিজেনারেসি থাকলে কি হবে, বারবার এগুলো রিপিট করছি কারণ এগুলো হেফজ না করলে হয় না। হেফজ করো, আমাদের মাওলানা সাহেব আমাকে বলতো হেফজ করে, আলিফ জবর আ, বে জবর বা, আলিফ পেশ উ কি এতে ছিল না, আমরা তো হেফজ করতাম, হেফজ বলতো তখন আমাদের মাওলানা সাহেবরা। সাপোজ দি আইগেনভ্যালুজ AI is GI fold degenerate.
জিআই এর মান যদি 1 হয় তাহলে এআইটাকে বলা হবে নন ডিজেনারেট। জিআই আমি জেনারেল নোটেশন রাখছি, AI is GI fold degenerate. Then the eigenvectors belonging to the eigenvalue AI, তাদের সংখ্যা কিন্তু GI, তাদের সংখ্যা 1 না, there are linearly independent vectors. GI সংখ্যক linearly independent vector পাবো belonging to the same eigenvalue AI, পাবো কারণ এটা হচ্ছে আমার হার্মিশন অপারেটর। Then the eigenvectors belonging to the eigenvalue ছোট হাতের AI is written as AI আর আরেকটা AI এর সঙ্গে আরেকটা ইন্ডেক্স দিতে হবে as a mark of distinction between the degenerate eigenvectors, SI দিতে হবে। SI টা দিলাম, ধরো আপাতত এইভাবে দিলাম, SI এর মান 1, SI এর মান যখন 1 বসাবো আমি বলবো যে AI আইগেনভ্যালু নিয়ে 1 নম্বর আইগেনভেক্টরটা, SI এর মান যখন 2 নম্বর বসাবো তখন আমি বলবো যে একই আইগেনভেক্টর AI নিয়ে দ্বিতীয়টা। কোনটাকে প্রথম বলবো কোনটাকে দ্বিতীয় বলবো সেটা আমার ব্যাপার। আমি জিআই সংখ্যক ফাংশন আমার কাছে, ভেক্টর আমার কাছে আছে, এটাকে 1 নম্বর বললাম, ওইটাকে 2 নম্বর বললাম, এটা আমার ইচ্ছা। এইভাবে করে প্রত্যেকটা একটা লেবেল দিলাম, প্রত্যেকটা আইগেনভেক্টর একটা করে লেবেল দিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তারপরে আমি 1 নম্বর 2 নম্বর করেই এই আইগেনভেক্টর গুলোকে ডিস্টিংশন করলাম। 1 নম্বর আর 7 নম্বর এক নয়, তারা ভিন্ন ভিন্ন আইগেনভেক্টরস। তাহলে SI is a degeneracy index, আপাতত SI is a discrete number। পরবর্তীতে আমরা দেখাবো এভাবে আমরা আসলে করি না, অন্যভাবে করি, কিন্তু এভাবে করা যেত। SI is a discrete index having positive integer values running from 1 up to the degeneracy GI। Okay, এভাবে ডিস্টিংশন করব। So there are two label লাগবে, লেবেলিং এ দুটো মার্কস লাগবে, একটা হচ্ছে একটা ইন্ডেক্স লাগবে AI আর দ্বিতীয় ইন্ডেক্স হচ্ছে SI। তাহলে এই যে পুরো সেটটা যদি আমি গঠন করি, এটা হচ্ছে কিন্তু আইগেনভ্যালু স্পেকট্রাম, এই যেটা লিখেছি আইগেনভ্যালু স্পেকট্রাম অফ দি ফুল অপারেটর এ। কিভাবে লিখেছি? আগে লিখেছিলাম যখন নন ডিজেনারেট ছিল AI i equal to 1 2 3। এখন আবার প্রতিটা এর জন্য একটা ডিজেনারেসি ইন্ডেক্স লাগবে। ধরো i equal to 1, i equal to 1 নিয়ে i equal to 1 নিলাম, i equal to 1 নিয়ে SI কে ভ্যালু করাবো 1 2 3 up to G1, 1 1 1 2 করি, A1 1 A1 2 A1 3 এই করে করে A1 G1 গেল। তারপরে i equal to 2 নাও, A2 আর S ভ্যারি করা আবার A2 1 A2 2 A2 G2, এইভাবে করে করে সবগুলো I কভার করো। এই কভার দি এন্টায়ার সেট অফ আইগেনভেক্টরস। সো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা সেট, this is the complete set, these are the complete set of bases, all the eigenvectors, these are all the eigenvectors of the operator A, they would form a basis, they form a complete set, form a complete orthonormal, তার orthonormal। তাহলে এখানে কমপ্লিটনেস কন্ডিশন আমি কিভাবে প্রকাশ করব? আগে করেছিলাম শুধু একটা সাম ছিল, i equal to 1 to infinity get AI bra AI equal to identity। এখন সেই আমার নোটেশনটা একটু জেনারেলাইজ করা, একটু এক্সটেন্ড করা, আর কিছু না। একটু দেখতে বিদঘুটে লাগছে, কিন্তু আমি কিছু এমন কিছু করি নাই। আমি নোটেশনকে প্রত্যেকটা কেট প্রত্যেকটা ব্রাকে দুটো ইন্ডেক্স দিয়ে লেবেল করেছি রাদার দ্যান বাই ওয়ান ইন্ডেক্স। দুটো ইন্ডেক্স লাগবে, তাহলে আমি লিখেছি কেট AI SI ব্রাক AI SI sum over AI and sum over SI। SI প্রতিটা i এর জন্য SI এর সাম হবে 1 up to GI আর I হবে 1 2 3 4 up to infinity। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি। ওকে, এটাই হচ্ছে আমার completeness condition for the eigenvectors of the operator A in case of degeneracy আমার থাকেই, সবসময় আমার থাকে। আমরা সাধারণত এত কমপ্লিকেটেড করে কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলা লিখি না, SI আমরা উজ্জ্ব রেখেই লিখি, SI টা আমরা লিখবো না, কিন্তু এটা আমাদের মনে আছে ডিজেনারেসি থাকলে আমরা উই ক্যান এক্সটেন্ড দ্য নোটেশন করে নেওয়াই যাবে। খামাখা এই স্টেজে এতে নোটেশনে কমপ্লিকেশন করে লাভ নেই। আমি সিম্পলিফাইড নোটেশনে ব্যবহার করব, এই দ্বিতীয় সামটা দেব না, জাস্ট লিখবো আগের মতো, জাস্ট লিখবো সাম ওভার I get AI bra AI equal to identity।
আমি বুঝে নেবো যে ডিজেনারেসি থাকলে এইভাবে আমাকে নোটেশনটাকে এক্সটেন্ড করতে হবে। এটা মামুলি ব্যাপার, আমি যে কোনো সময় করে নিতে পারবো। বারবার এত কমপ্লিকেটেড নোটেশন লেখার প্রয়োজন পড়ে না, অনেকের এটা ধারণা, আমারও তাই। আর এই যে আইগেনভেক্টরস গুলো আছে তারা কিন্তু অর্থনর্মাল সেট। অর্থনর্মালিটি কিভাবে প্রকাশ করা হলো? এখানে বাঁ দিকে দিয়েছে ব্রা এআই আর ডিজেনারেসি ইন্ডেক্স এসআই, কেট এজে এসজে, এটাকে বললাম ডেল্টা আইজে আর ডেল্টা এসআই এসজে। এখন দেখো এই আই এবং জে যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন আইগেন ভ্যালু। একটা ধরো আই হচ্ছে 1, জে হচ্ছে 2, A1 A2, তারা তো অবশ্যই অর্থনর্মাল, ভিন্ন আইগেন ভ্যালুর অর্থনর্মাল, তাহলে ডেল্টা 1 2 0। আচ্ছা, এখন যদি আই এবং জে যদি সমান হয়, ধরো A1 A1, তখন কি A1 নিয়ে ধরো 10টা আইগেন ভেক্টর আছে, 10টা আইগেন ভেক্টর। ওই 10টা ভেক্টর যদি নেই, A1 এর 1 নম্বর, A1 এর 5 নম্বর, তখন কি হবে? তখন হবে 0 হবে, ডেল্টা এসআই ডেল্টা এসজে। আমি তো স্মিথ প্রসিজার অ্যাপ্লাই করে তাদেরকে অর্থনর্মাল করে নিয়েছি। অর্থনর্মালাইজ করার আগে তারা শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল। অর্থনর্মালাইজ যদি না করি তাহলে আই যে সমান যখন হলো ধরো 1 1, তখন এই দ্বিতীয় ডেল্টা ফাংশনটা শূন্য হবে, এমন দ্বিতীয় ফ্যাক্টরটা ডেল্টা হবে এমন কোনো কথা নেই। ধরো শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এরা, কিন্তু অর্থনর্মাল করিনি, আই এবং জে সমান হলো, দুটোই 1, A1 1, A1 7, এটা যে শূন্য হবে অর্থগোনাল হবে নাও হতে পারে, এটা আমি লিখতে পারবো না। ওকে, আর A1 7, A1 7, ওটা আমি 1 করে নিতে পারবো, ওখানে 1 হতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন হলে A1 1, A1 7, একই আইগেন সাবস্পেস, একই আইগেন সাবস্পেস H1 এ, HA1 এ আমি যে কোনো দুটো ভেক্টর নিলাম, তারা যে নিজেদের মধ্যে অর্থগোনাল নাও হতে পারে, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ধরো A1 1, A1 7, এটা শূন্য নাও হতে পারে, আমি এটা অর্থনর্মালাইজ করে নিয়েছি, এখন শূন্য। তাহলে এখন আমি লিখতে পারবো SISJ। আমি ধরে নেব যে even in a given eigen subspace, if there is degeneracy, the degenerate eigenvectors in that eigen subspace, they are made orthonormal by the application of the Schmidt orthonormalization procedure. ফলে এটা আমি লিখতে পারবো, ইকুয়েশন 6 আমি লিখতে পারবো, is delta function in all indices. এখন এটাকে আগের মতো ওই যে আগে যে এই 5 নম্বর যেটা আছে, যেটা হচ্ছে তোমার কমপ্লিটনেস কন্ডিশন, এই কমপ্লিটনেস কন্ডিশনকে আমি এভাবে লিখতে পারবো এখন আগের মতোই, নন ডিজেনারেট কেসের মতো আমি এভাবে লিখবো 1 আইডেন্টিটি ইকুয়াল টু সাম ওভার আই পিআই। এখন পিআই এর মধ্যে একটা সাম থাকবে, ডিজেনারেসি ইন্ডেক্স উপরে একটা সাম থাকবে, কারণ পিআই কে বলা হবে এখন ইজ দ্য প্রজেকশন অপারেটর onto the eigen subspace H1 অথবা H sub A1। সে eigen subspace তো 10 ডাইমেনশনাল, ওখানে তো শুধু একটা ভেক্টর, একটা বেসিস না, 10টা বেসিস, 10 ডাইমেনশনাল। ওকে, তাহলে আমি বলবো পিআই হচ্ছে সামড ওভার এস আই ফ্রম 1 to GI, AI ফিক্সড, কিন্তু SI এর উপরে সাম করছি। সো পিআই রিপ্রেজেন্টস দি projection operator onto the eigen subspace HA1। আর এটা যদি ওই eigen subspace যদি তোমার 1 ডাইমেনশনাল হয় তাহলে SI এর মান 1, GI এর মান 1, তাহলে এখানে সাম SI না লিখলেও চলবে, তখন PI লিখবো কোনো সাম ছাড়া, কেট AI ব্রা AI। আর কেট AI নিয়ে যদি একের অধিক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে তাহলে আমি লিখবো যে আবার একটা সাম দিতে হবে SI এর উপরে। তাহলে এটা summed over SI from 1 to GI of this operator is called the projection operator onto the eigen subspace PI, is the projection operator on the eigen subspace of HI of AI। তার মানে এটা HAI বলেছিলাম।
the operator A can then be written as এভাবে, অপারেটর এ কে এভাবে লেখা যাবে। ওকে, আগের মতোই, কিন্তু এখন পিআই কিন্তু একটু জেনারেল, পিআই তে এখন একটা সাম আছে, আর নন ডিজেনারেট কেসে পিআই তে কোনো সাম ছিল না। এটা কিন্তু এ কে লিখছি আইগেন বেসিস, এর আইগেন বেসিস ব্যবহার করে এ কে এভাবে লেখা যায়, আর পিআই হবে এইটা, ইকুয়েশন এইটার মতো। এখন আমি আলোচনা করতে চাই Hermitian operators with continuous eigenvalue spectrum. এমন হতে পারে যে the eigenvalue spectrum of my Hermitian operator, they form a continuous set. Right. They vary over a domain, a continuous domain of real numbers. Eigenvalue spectrum, the eigenvalue spectrum of a Hermitian operator, eigenvalue গুলো তো real, Hermitian আমি জানি, called a real number. So eigenvalue spectrum of a Hermitian operator can vary in a continuous manner over a domain of real numbers, Okay, তার মানে এটা হতে পারে operator A acting on ket A, এখন এখানে ইনডেক্স, ডিসক্রিট ইন্ডেক্স দিচ্ছি না, A ket A, এগুলো কিন্তু ভ্যারি করে over a certain domain of real number, over a certain, they vary. Let us consider an operator A whose eigenvalues can vary continuously over a certain domain of real numbers. একটা নির্দিষ্ট ডোমেইনের মধ্যে ভ্যারি করতে পারে, কন্টিনিউয়াসলি ভ্যারি করবে। সেই ডোমেইনটা -∞ টু +∞ হতে পারে, অথবা 0 to 1 ভ্যারি করতে পারে, কিন্তু একটা ডোমেইনের উপরে কন্টিনিউয়াসলি ভ্যারি করবে। সাপোজ A can take values in the domain, আমি ডোমেইনটা লিখছি, ডোমেইনটা লেখা তুমি বুঝতে পারো কিনা। সাপোজ আমি বলি একটা ডোমেইন লিখছি, domain could be the entire set of real numbers from -∞ to +∞, or could be a part of that set, could be a subset of the real numbers. Suppose আমার ডোমেইনটা আমি লিখলাম এইভাবে, domain 0, 1, এই একটা, এটা হচ্ছে আমার ডোমেইন, এটা একটা সেট, এটাকে বললাম আমার ডোমেইন, ডোমেইন হচ্ছে এটা, আমার ডোমেইনটা দিলাম থার্ড ব্র্যাকেট, এইভাবে নোটেশন দিলাম, আমার ডোমেইন ইজ 0 to 1 enclosed in third brackets। তার মানে কি, আমি বলতে চাই যে এই আইগেনভ্যালু গুলো ক্যান ভ্যারি ইন এ কন্টিনিউয়াস ম্যানার ফ্রম 0 and 1 ইনক্লুসিভ, 0 এবং 1 কে ইনক্লুড করে it can vary in that limit, এই লিমিট পয়েন্টস গুলো ইনক্লুডেড আছে, এটাকে থার্ড ব্র্যাকেট ইনক্লুড করে, মিন করে যে 0 and 1 ইনক্লুসিভ, আর 0, 1 মানে 0 থেকে 0 ইনক্লুড করে 1 পর্যন্ত কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে, এটা আপ টু 1। তাহলে এটা তো পুরো রিয়েল নাম্বার হলো না, পুরো রিয়েল নাম্বার সেট হলো না। পুরো রিয়েল নাম্বার সেট কি, পুরো রিয়েল নাম্বার সেট আর এটাকে বলে সেট অফ অল রিয়েল নাম্বারস। এটা কি, এটা তো হচ্ছে এইরূপ, এই ডোমেইনটা কি, ইটস মাইনাস কি ইনফিনিটি টু -∞ টু +∞। বুঝতে পারছো তো না, পুরো রিয়েল নাম্বার কিন্তু -∞ টু +∞। আর আমি বলছি A can vary over a domain 0 to 1, তাহলে D is a set, right? D is a set of all numbers, all real numbers, varying continuously between 0 and 1, 0 and 1 inclusive. Or R is a set, it's called the set of real numbers. Set of real numbers varies continuously from -∞ to +∞. তাহলে D may be a subset of R, right? So A is a number
the any eigenvalue of the operator A is a number which belongs to, which belongs to this set D 0 to 1, and this D is a subset. This D is a subset of the set of the reals, subset of R. So A is any number belonging to the domain D. Domain D একটা set, and domain D is a subset of the real numbers. এটা হতে পারে, continuously vary করছে। Okay. আর যদি degeneracy থাকে, এটা আটকে যায়। If there is degeneracy, we'll put in a second index S to distinguish between the degenerate vectors. Thus, we may write A, S to denote a degenerate. কোথায় গেল? লাফাই কেমন? লাফিয়ে চলে গেল 2 পাতা আগে। এই নোটেশন দিয়ে A, S নোটেশন দিয়ে আমরা we can denote a degenerate eigenvector. এটা বলছে eigenvalue A নিয়ে s তম eigenvectorটা, s এর মান 1 2 something। আমরা ধরে নিচ্ছি যে degeneracy নেই, তাহলে ওই সেকেন্ড ইন্ডেক্সটা দিতে হবে না। আর যদি থেকেও থাকে, in case of degeneracy, it's a simple matter to generalize our notations। আর একটা দ্বিতীয় আর একটা ইন্ডেক্স দিয়ে দেবো, দিলে আমাদের একটা sum over the degeneracy index S এটা লিখতে হবে বারবার, এই আর কিছু না। তো আমরা আপাতত ধরে নেই যে we assume that the vectors A form a complete set। form a complete set তো হবেই, কারণ they are eigenkets of a Hermitian operator A which represents an observable। Completeness condition can be written as এইটা। আমি যদি completeness condition এইভাবে লিখি, আগেও তো এইভাবে লিখেছিলাম। আগে লিখেছিলাম কি, summed over I ket AI bra AI equal to identity। কারণ তখন এই ইন্ডেক্স I দিয়ে লিখেছিলাম, কারণ eigenvalue spectrum was discrete। এখন ইন্ডেক্স নোটেশন, সাম নোটেশন ব্যবহার করা যাবে না, তাহলে আমি কন্টিনিউয়াস নোটেশন ব্যবহার করব। সাম ওভার I এর পরিবর্তে লিখব সাম ওভার দ্য eigenvalues, ইন্টিগ্রাল ওভার দ্য eigenvalues dA। সাম ওভার I টাকে রিপ্লেস করব বাই ইন্টিগ্রাল ওভার dA। আর এখানে A কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস, এখানে ডিসক্রিট না, ফলে এর সঙ্গে কোনো ইন্ডেক্স থাকবে না। ইন্ডেক্স থাকলে এখানে সাম দিতাম, সাম ওভার দ্যাট ইন্ডেক্স। আগে ছিল সাম কেট AI ব্রা AI, আর এখানে ছিল সাম ওভার I। ওটার পরিবর্তে এখন লিখবো কেট A ব্রা A, ইন্ডেক্সগুলো তুলে দিলাম কারণ তারা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আর সাম ওভার I এর পরিবর্তে লিখবো ইন্টিগ্রাল ওভার A। এটা একটা আইডেন্টিটি। এভাবে লিখতে বাধ্য হলাম আমি, তার কারণ এইগুলো কন্টিনিউয়াস। ওকে ওকে টু। এখন কথা হচ্ছে দুটো আইগেনকেট যদি আমি নেই, A এবং A প্রাইম উইথ A নট ইকুয়াল টু A প্রাইম। এও একটা সংখ্যা, ওই ধরো 0 to 1 এর মধ্যে A একটা সংখ্যা, A প্রাইম আরেকটা সংখ্যা 0 to 1 এর মধ্যে, কিন্তু ভিন্ন সংখ্যা, ওই ডোমেনের মধ্যে আরেকটা সংখ্যা। A এবং A প্রাইম যদি সমান না হয়, এবং তারা তো অবশ্যই অর্থগোনাল, two eigenvectors belonging to different eigenvalues must be orthogonal। Two eigenvectors belonging to different eigenvalues, two eigenvectors of the operator A belonging to two different eigenvalues must be orthogonal। এখানে একটা eigenvalue হচ্ছে ছোট হাতের A, দ্বিতীয়টার eigenvalue হচ্ছে A প্রাইম। A এবং A প্রাইম যদি ভিন্ন হয়, তাহলে দুটো eigenvectors orthogonal to each other automatically। সেই অর্থগোনালটি লেখা হবে এইভাবে, ব্রা A কেট A প্রাইম ইকুয়াল টু 0 যদি A নট ইকুয়াল টু A প্রাইম। এটা আগের মতোই, আগে লিখেছিলাম কি AI AJ ইকুয়াল টু 0 যদি I নট ইকুয়াল টু J। এখন বলছি যদি A এবং A প্রাইম সমান না হয়। আর আগে নরমালাইজেশন কন্ডিশন কি লেখা ছিল, AI AI প্রাইম I কি বলে AI প্রাইম, এখানে না আগে ছিল এইভাবে AI
AI এখন প্রাইম না, AI equal to 1, AI AJ equal to 0 যদি I not equal to j, তাহলে দুটোকে কম্বাইন করে লিখেছিলাম ডেল্টা IJ। এখন A এবং A প্রাইম যদি সমান না হয় তাহলে শূন্য ঠিক আছে, আগের মতো শূন্য ঠিক আছে, সমান না হলে। এখন দুটো আইগেন ভ্যালু যদি সমান হয় এখন কি হবে? আগে তো ছিল 1, এই যখন ডিসক্রিট ছিল তখন তো AI AJ ডেল্টা IJ লিখেছিলাম, তার মানে I এবং J যদি দুটো ইন্ডেক্স যদি সমান হয় তাহলে এটা 1, সমান না হলে 0। এখন দুটো আইগেন ভ্যালু সমান না হলে শূন্য, কিন্তু সমান হলে কি 1 কি? What will be the scalar product? What will the scalar product be if A equal to A prime? Can we take A equal to 1 as in the discrete case? আমরা discrete case এভাবে নরমালাইজ করেছিলাম, AI equal to 1, সমান দুটো ইন্ডেক্স সমান হলে 1, দুটো ইন্ডেক্স সমান না হলে 0। এটি ভাই করা যাবে কি? 1 লিখতে পারবো কি? দেখা যাক পারবো কিনা। The answer is no. That is in the case where the eigenvalues A vary continuously. The ket A cannot be normalized to unity. এইভাবে করতে পারলে তো আমি বলতাম এই কেট A গুলোকে নরমালাইজ করা হয়েছে টু ইউনিটি। এভাবে লেখা সম্ভব হলে তো বলা যেত কেট A গুলো নরমালাইজ টু ইউনিটি হয়েছে। কেট A গুলো কিন্তু বেসিস কেট, কিন্তু এই ইন্ডেক্সটা ইট ভ্যারিজ ইন এ কন্টিনিউয়াস ম্যানার। এটাকে 1 আকারে 1 করে লেখা যাবে কিনা সেই স্কেলার প্রোডাক্টটা, ব্রা A কেট A ইকুয়াল টু 1 হবে কিনা? আমি উত্তরটা আগেই দিয়ে দিচ্ছি, নো। এখন এটা দেখার উত্তরটা কিভাবে হলো সেটা দেখতে চাচ্ছি। To see this, expand an arbitrary ket F in the eigenbasis ket A of the operator A. এই অপারেটর A এর আইগেনভেক্টর গুলোকে বেসিস নিলাম, তাহলে বেসিস যদি নেই যে কোনো কেটকে ইন টার্মস অফ দ্য বেসিস A প্রকাশ করা যাবে। প্রকাশটা দেখালাম ইকুয়েশন 10 এ, কেট F ইকুয়াল টু, আর সাম লিখলাম না, এখন এখানে ইন্টিগ্রেশন লিখতে হবে। ইন্টিগ্রাল dA প্রাইম A প্রাইম কেট A প্রাইম ব্রা A প্রাইম F ইকুয়াল টু আইডেন্টিটি। F এর বাঁ পাশে যে জিনিসটা আছে সেটা কিন্তু একটা অপারেটর, সেটা কিন্তু একটা আইডেন্টিটি অপারেটর। এই যে F এর এখানে ডান দিকে F এর বাঁ পাশে যে জিনিসটা আছে, কেট F এর বাঁ পাশে কি আছে? কেট F এর বাঁ পাশে আছে ইন্টিগ্রাল dA প্রাইম কেট A প্রাইম ব্রা A প্রাইম অ্যাক্টিং অন কেট F gives me কেট F। তাহলে সেটা কত? সেটা আইডেন্টিটি। তাহলে এটা হচ্ছে completeness condition for this basis. The fact that integral dA prime ket A prime bra A prime is equal to identity means that this set forms a complete set. It's a basis set. আমি এখানে A ব্যবহার করতে পারতাম, A ব্যবহার করলে dA, A prime ব্যবহার করলে dA prime, A double prime ব্যবহার করলে dA double prime, কিন্তু এগুলো তো ডামি ইন্ডেক্স। এই A prime তো ডামি ইন্ডেক্স। কেন ডামি ইন্ডেক্স বলছি? ডামি ইন্ডেক্স কারণ A prime এর উপর ইন্টিগ্রেশন করেছি। যে ইন্ডেক্সের উপরে ইন্টিগ্রেশন করা হয়, যেই ভ্যারিয়েবলের উপরে ইন্টিগ্রেশন করা হয়, সেই ভ্যারিয়েবলের নাম পাল্টে দিলে ইন্টিগ্রেশনের কোনো ইন্টিগ্রেশন একই থাকে। এখানে A প্রাইম না বলে যদি A ডাবল প্রাইম বলতাম, এখানে A ডাবল প্রাইম বলতাম, একই তো জিনিস। ওকে ওকে, এখন আমি এটা প্রকাশ করলাম, দেখো না কি হয়। তাহলে প্রবলেমটা কি? এটা কাটা যায় না কেন? বারবার স্টাক হয়ে যায়। এখন যদি আমি F এর সঙ্গে কেট F এর সঙ্গে কেট A এর স্কেলার প্রোডাক্ট নেই, Fটাকে কেট হিসাবেই রাখবো, কেট F এর সঙ্গে কেট A এর স্কেলার প্রোডাক্ট, অবশ্য যেটা বাই দেই, বাই যে কেটটা থাকবে সেটাকে কনভার্ট করে রিপ্লেস করে দেবো উইথ দ্য করসপন্ডিং ব্রা। দিস ইজ এ স্কেলার প্রোডাক্ট, কম্পোনেন্ট অফ F along A। তাহলে ডান দিকে যদি স্কেলার প্রোডাক্ট নেই তাহলে ব্রা A কেট A প্রাইম। এখন ডান দিক আর এটা হচ্ছে কম্পোনেন্ট অফ F along A, এটাকে একটা ফাংশন হিসাবে লিখলাম F of A, কারণ এটা তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এটা যদি ডিসক্রিট হতো I ব্রা AI কেট F, তারপরে ব্রা A2 কেট F,
এগুলাকে আমি একটা ডিসক্রিট ইন্ডেক্স দিয়ে লিখতাম, তখন আমি লিখতাম এখানে ইন্ডেক্স একটা আই দিতাম, আই ket f bra ai equal to fi, কিন্তু আইটা তো এখন ডিসক্রিট না, এখন তো এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যখন হয় তখন এটা সাবস্ক্রিপ্ট হিসাবে না দিয়ে ইট বিকামস এ ফাংশন অফ এ। দিস ইজ এ ফাংশন অফ এ। এটা তো আমি কন্টিনিউয়াসলি ভ্যারি করা যেতে পারি ওভার দ্যাট ডোমেইন। সো লেফট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ এ, রাইট হ্যান্ড সাইড মাস্ট বি দ্য সেম ফাংশন অফ এ। রাইট হ্যান্ড সাইড এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটা দেখো, এই যে এটা ket f বাঁ দিকে a প্রাইম, ইটস এ ফাংশন অফ a প্রাইম। আর এখানে একটা জিনিস আছে a প্রাইম, ইটস এ ফাংশন অফ a and a প্রাইম, ইটস এ ফাংশন অফ both a and a প্রাইম। তাহলে কি হচ্ছে এখানে, আমি এভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইন্টিগ্রাল ওভার a প্রাইম of a quantity of this scalar product which is a function of a and a prime times f of a prime, এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, রাইট হ্যান্ড সাইড মাস্ট বি এ ফাংশন অফ এ। রাইট হ্যান্ড সাইড যদি ফাংশন অফ এ লেফট হ্যান্ড সাইডে সমান করতে হয়, তাহলে এই যে তাহলে এখানে যে এই ফাংশনটা আছে, ফাংশন অফ এ এন্ড এ প্রাইম, এই ফাংশনটাকে কি নেবে, কি নিলে রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডের সমান হবে, কি নেওয়া যাবে বলো তো? তাহলে আমি বলতে চাই যে এই যে আন্ডারলাইন জিনিসটা আছে, যেটা স্কেলার প্রোডাক্ট বিটুইন ket a and ket a prime, this must be delta a minus a prime, delta function, Kronecker delta না, Dirac delta function, delta a minus a prime। a কন্টিনিউয়াসলি ভ্যারি করে, a প্রাইম কন্টিনিউয়াসলি ভ্যারি করে। যখন আমার ইন্ডেক্স গুলো, আমার এই আইগেন ভ্যালুস গুলো যেগুলো আমি ইন্ডেক্সের ব্যবহার করেছি কন্টিনিউয়াসলি ভ্যারি করে, তখন Kronecker ডেল্টা না দিয়ে Dirac ডেল্টা দিতে হবে, তাহলেই আমার ইকুয়েশন 11তে রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইড সমান হবে। দেখো, আমি বলতে চাই যে এই যে স্কেলার প্রোডাক্ট আছে এটাকে 1 না ধরে, এটাকে a এবং a প্রাইম যখন সমান, এটাকে তখন Dirac ডেল্টা ধরতে হবে। দেখো Dirac ডেল্টা মানে কি, a এবং a প্রাইম যখন সমান নয় তখন রাইট হ্যান্ড সাইড 0, আগের মতোই। a এবং a প্রাইম যখন সমান তখন রাইট হ্যান্ড সাইড কত, 1 তো হলোই না, বরং সেটা ইনফিনিটি হলো, রাইট? এটা Dirac ডেল্টা ফাংশন। Dirac ডেল্টা ফাংশনের আর্গুমেন্ট যখন শূন্য তখন এটা ইনফিনিটি, কিন্তু এমন ভাবে ইনফিনিটি যে আর্গুমেন্টের উপর ইন্টিগ্রেট করলে 1 হয়। তাহলে এই স্কেলার প্রোডাক্ট a এবং a প্রাইম কে যদি আমি Dirac ডেল্টা করে স্বরূপ, Dirac ডেল্টার মতো করে লিখি, ডেল্টা a মাইনাস a প্রাইম, তাহলেই ইকুয়েশন 11 এর রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান হয়। এটা একটু দেখে নেই। তো লেফট হ্যান্ড সাইড তো হচ্ছে ফাংশন অফ a, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইন্টিগ্রাল ওভার a প্রাইম, ওই স্কেলার প্রোডাক্ট a প্রাইম, ওই স্কেলার প্রোডাক্ট যদি ডেল্টা a মাইনাস a প্রাইম ধরি, তাহলে ধরলাম গুণ f of a প্রাইম, a প্রাইম ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রাল করলে কি হবে, Dirac ডেল্টা ফাংশনের প্রপার্টি অনুযায়ী এটাকে যদি একটা ফাংশন অফ a প্রাইম দিয়ে গুণ দিয়ে a প্রাইমের উপর ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো, আই গেট ফাংশন অফ a। সো দ্যাটস দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 11। ঠিক আছে, ইকুয়েশন 11 কে ঠিক করতে গেলে, ইকুয়েশন 11 কে রিপ্রোডিউস করতে গেলে, আমি কারেক্ট করতে গেলে, রাইট হ্যান্ড সাইড আছে f of a, লেফট হ্যান্ড সাইডে আছে f of a, রাইট হ্যান্ড সাইডেও f of a লাগবে। রাইট হ্যান্ড সাইডে f of a আনতে গেলে এই যে স্কেলার প্রোডাক্টটা আছে, ইট মাস্ট বি এ Dirac ডেল্টা ফাংশন। তাহলে কথা হলো এটা তো নরমালাইজড হলো না, তাহলে তো একটা ইয়ে হলো, দ্যাট সেটিং a প্রাইম ইকুয়াল টু a ইকুয়াল টু ডেল্টা 0, আর ডেল্টা 0 তো ইনফিনিটি। তাহলে হলো কি, এটা তো নরমালাইজ হলো না। 1 হলে তো আমি বলতাম নরমালাইজ। এই যখন ডিসক্রিট ছিল a1 ইকুয়াল টু ডেল্টা 1 ইকুয়াল টু 1, a5 1, এখন তো সমান হলে তো 1 না হয়ে বরং ইনফিনিটি হচ্ছে। In other words, the eigenkets, এই eigenkets গুলো a continuous are not normalizable to unity, since a scalar product ket a bra a is not finite, এটা infinite হয়ে গেছে। Therefore the eigenkets
এই আইগেনকেটস গুলো যেখানে আইগেন ভ্যালু কন্টিনিউয়াসলি ভ্যারি করে ডু নট বিলং টু দ্য হিলবার্ট স্পেস। টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি হিলবার্ট স্পেসে সেই সমস্ত ভেক্টরগুলো বসবাস করে যেই সমস্ত ভেক্টরগুলো নর্ম হচ্ছে ফাইনাইট। এখন আমি এই আইগেনকেটের নর্ম তো ফাইনাইট দেখছি না, নর্ম করতে গেলে তো আমাকে এই স্কেলার প্রোডাক্ট করতে হবে, স্কেলার প্রোডাক্ট অফ দিস ভেক্টর উইথ ইটসেলফ, এবং সেটা ফাইনাইট হতে হবে। আমি তো দেখছি সেটা ইনফিনিটি হয়ে গেছে। ফলে দিস আইগেনভেক্টরস আইগেনকেটস গুলো কেট এ they do not belong to the Hilbert space. তা সত্ত্বেও they can act as a basis. However, we can include such eigenkets in the vector space. আমি ভেক্টর স্পেসটাকে একটু বর্ধিত করে দেব। ম্যাথমেটিশিয়ানরা ভেক্টর স্পেসের ভেতরে সেই সমস্ত ভেক্টরগুলোকেই রাখে যেই সমস্ত ভেক্টরগুলো নর্ম হচ্ছে ফাইনাইট। আমি ফিজিসিস্ট হিসাবে বললাম যে ঠিক আছে, আমার ভেক্টর স্পেসটা একটা বর্ধিত করে দিলাম। আমার ভেক্টর স্পেসে আমি আমি সেই সমস্ত ভেক্টরগুলোকেও স্থান দেব যেগুলো ঠিক স্ট্রিক্টলি নর্মালাইজেবল না, কিন্তু যেগুলো স্কেলার প্রোডাক্ট করলে ডেল্টা ফাংশন হিসেবে লেখা যায়, সেই সমস্ত ভেক্টরগুলোকে আমি স্থান দেব আমার ভেক্টর স্পেসে। এবং আমার ভেক্টর স্পেসটাকে আমি বলবো বর্ধিত হিলবার্ট স্পেস, রাইট, অথবা ফিজিক্যাল হিলবার্ট স্পেস। তাই বলছে, however we can include such eigenkets in the vector space, and the augmented বর্ধিত augmented vector space is called the physical Hilbert space. এটা ফিজিসিস্টরা করে থাকে, ম্যাথমেটিশিয়ানরা এটা ভুলেও করবে না। The kets A, এটা কিন্তু কন্টিনিউয়াস, are not physically realizable. এগুলো যদিও হিলবার্ট স্পেসে আছে, তারা ফিজিক্যালি রিয়েলাইজেবল না। ফিজিক্যালি রিয়েলাইজেবল না মানে কি? এখন আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের প্রথম শর্তই হচ্ছে প্রতিটা একটা সিস্টেম, একটা পার্টিকেলের প্রতিটা অবস্থার জন্য, প্রতিটা স্টেটের জন্য there will be a corresponding vector in the Hilbert space. কিন্তু একটা psi, কিন্তু সেই state vector psi cannot be one of these eigenvectors. যদিও একটা আইগেনভেক্টর গুলো, এই আইগেনভেক্টর গুলো আমার হিলবার্ট স্পেসে আমি স্থান দিয়েছি, কিন্তু এই আইগেনভেক্টর গুলো একটু অন্যরকম, কারণ এগুলো নর্ম ফাইনাইট নয়, দে আর নর্মালাইজেবল টু ডেল্টা, ডিরাক ডেল্টা ফাংশন। এগুলো একটা পার্টিকুলার স্টেট হিসাবে, যে কোনো একটাকে পার্টিকুলার স্টেট হিসাবে ধরা যাবে না। তারপরেও পার্টিকুলার একটা স্টেটকে এগুলোর সাহায্যে প্রকাশ করা যাবে। যদিও এগুলো নন ফাইনাইট নয়, কেটে এগুলো, তা সত্ত্বেও কেটে দিয়ে একটা আরবিট্রারি কেটকে প্রকাশ করা যাবে এইভাবে, এইভাবে না, এইভাবে প্রকাশ করা অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন। এখানে এই কেট এ প্রাইম গুলোর নর্মালাইজেবল না, তাদের নর্ম ইনফিনিটি, কিন্তু এই এফ এর নর্ম ফাইনাইট। এটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করো, একটা ফাংশনকে একটা বেসিস ফাংশনের সাপেক্ষে প্রকাশ করো, বেসিস ফাংশনগুলোর নর্ম কিন্তু ইনফিনিটি, তার সত্ত্বেও ওই ইনফিনিট নর্মের ফাংশনের সাপেক্ষে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন যে নতুন ফাংশনটা পেলে, সেটার নর্ম ফাইনাইট। এটা আমরা পরে দেখব। তার মানে এই কেট এ গুলো যদিও হিলবার্ট স্পেসে স্থান দিয়েছি, কেট এ গুলো, কেট এর মধ্যে যে কোনো একটাকে বলবো যে এটা আমার স্টেট, এটা বলা যাবে না। কিন্তু পার্টিকুলার স্টেট সাইকে এই সব বিভিন্ন কেট এ দ্বারা প্রকাশ করা যাবে। However, the set of eigenkets A can form a basis set because an arbitrary ket psi of finite norm can always be expanded in terms of ket A, যদিও ket এর norm finite নয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আমার শেষ করে দিতে হবে একটু পরেই। As a matter of terminology, we say that the eigenkets belonging to continuously varying eigenvalues of a Hermitian operator are normalizable. আমরা বলি কথার কথা হিসেবে, ফিজিসিস্ট অনেক কিছুই বলে যেটা ম্যাথমেটিশিয়ানরা পছন্দ করে না। আমরা বলি দে আর নর্মালাইজেবল টু এ ডেল্টা ফাংশন। এইভাবে যখন লিখবো a কেট a prime equal to Dirac delta a minus a prime,
তারপর আমার এই কেটগুলো তো নর্মালাইজেবল টু এ ডেল্টা ফাংশন, not to a Kronecker delta, but to a Dirac delta function, normalizable to a delta function. ওকে, কিন্তু তারা একটা আসলে নর্মালাইজেবল মানে তো এইটা না। নর্মালাইজেবলের মানে হচ্ছে একটা কেটের নর্মকে 1 করে দেওয়া, একটা কেটকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ কিংবা ভাগ দিয়ে ওই কেটটার নর্মকে 1 করে দেওয়া। কিন্তু যেই কেটের নর্ম ইনফিনিটি, সেই কেটকে গুণ দাও ভাগ দাও, রাইট, ইনফিনিটি থেকে যাবে। ওকে, এই যে আমি যে কেটটা এ পেলাম সেটা তো নর্ম তো ইনফিনিটি, তাহলে এটা কখনো নর্মালাইজেবল করা যাবে না। এটা নর্ম যদি ফাইনাইট হতো তাহলে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিয়ে এই কেটের নর্মটাকে 1 করে দিতে পারতাম। 1 করে দেওয়াকেই বলে নর্মালাইজেবল ম্যাথমেটিক্সের ভাষায়। কিন্তু নর্মালাইজেবলের কথাটার মানে আমরা একটু এক্সটেন্ড করে দিয়ে বলেছি যেই সমস্ত দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট ডিরাক ডেল্টা ফাংশন হবে তারাও নর্মালাইজেবল আমাদের ভাষায়, কিন্তু তারা নর্মালাইজেবল টু এ ডেল্টা ফাংশন, ম্যাথমেটিক্যালি নর্মালাইজেবল না। এটা কথার কথা হিসাবে আমরা ফিজিক্সটা ব্যবহার করি। এই ব্যবহারটা না জানলে অনেক সময় কনফিউশন হয়, লোকে বোঝে না নর্মালাইজেবল তো এক করলে নর্মালাইজেবল, তো এই লোকটা নর্মালাইজেবল বলতেছে এবং সবাই সাই দিচ্ছে হ্যাঁ 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 সেমিনারে, কারণ ওরা ফিজিক্সের সেমিনারে, ম্যাথমেটিশিয়ান এসে হয়তো বুঝবে না নর্মালাইজেবল কেন বলে এই লোকটা, এটা তো নর্মালাইজেবল না। ওকে, এটা কি বলতেছে উল্টাপাল্টা, সে উঠে যাবে। In summary, for continuously varying eigenvalues, the orthogonality and completeness of the eigenvectors of a Hermitian operator are written as, এটা হচ্ছে orthogonality, right? সমান না হলে a এবং a প্রাইম সমান না হলে শূন্য, সমান হলে ডেল্টা 0 ইনফিনিটি। আর আইডেন্টিটি হচ্ছে ইন্টিগ্রাল ওভার a কেটে ব্রায়ে ইজ আইডেন্টিটি। ওকে, এটা হচ্ছে কমপ্লিটনেস কন্ডিশন। ওকে, আমি এখানেই শেষ করতে চাই।